টেস্ট ম্যাচ ড্র, সেটা আবার কি? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গত 3 বছরের পারফরমেন্স কিংবা গল ক্রিকেট স্টেডিয়ামের গত 12 বছরের পারফরমেন্সের সারাংশ আপনি এটাকেই বলতে পারেন। কেননা বাংলাদেশ 2022 সালের পরের 3 বছরটাতে যে 21টা টেস্ট ম্যাচ আমরা খেলেছি, দেশে দেশের বাইরে বিভিন্ন ভেন্যুতে কোনো ম্যাচ আমরা ড্র করিনি। 7টা ম্যাচ জিতেছি, 14টা ম্যাচ হেরেছি, একটাও ড্র নেই। গল ক্রিকেট স্টেডিয়ামে সর্বশেষ 12 বছরে যে 26টা টেস্ট ম্যাচ হয়েছে সেইখানেও কোনো ড্র নেই। শ্রীলঙ্কা হয় জিতেছে অথবা হেরেছে। সর্বশেষ ড্র এই বাংলাদেশের বিপক্ষে 2013 সালে মুশফিকুর রহিমের ওই ডাবল সেঞ্চুরি টেস্ট ম্যাচটাতে। ড্রহীন থাকার এই লম্বা যে একটা ধারা, সেইটাতে অবশেষে ছেদ পড়ল বাংলাদেশেরও, গল ক্রিকেট স্টেডিয়ামেরও। কেননা এই সিরিজের প্রথম ম্যাচটাতে বাংলাদেশ শ্রীলঙ্কার খেলাটি ড্র হয়ে গিয়েছে। সেইখানটাতে বৃষ্টির কারণেই কি ড্রটা হলো, নাকি বাংলাদেশের নেতিবাচক মানসিকতার কারণে? কোনটাকে আপনি এই গল টেস্টের পঞ্চম দিনের মোমেন্ট অফ দ্য ডে বলবেন, আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন। দেখুন, পঞ্চম দিনের খেলা যখন শুরু হয় তখনই এই টেস্টের রেজাল্ট হওয়ার চান্স অনেক কম, অনেকগুলো কারণে। নাম্বার 1 রিজন হচ্ছে গিয়ে উইকেট গলে সাধারণত যতটা ভেঙে যায়, স্পিনারদের প্রতি যতটা সহায়ক হয় শেষ দিকে গিয়ে থার্ড ডের পর থেকে ফোর্থ ফিফথ ডেতে, সেইটা আমরা আসলে দেখতে পাইনি। নাম্বার 2 হচ্ছে গিয়ে বৃষ্টির একটা আশঙ্কার জায়গাটা তো সবসময় ছিল, পুরো টেস্ট জুড়েই ছিল, যদিও অতটা ডিস্টারবেন্স ছিল না বৃষ্টির, কিন্তু পঞ্চম দিনেও ওই আবহাওয়ার পূর্বাভাসে সেই জিনিসটা ছিল। কিন্তু রেজাল্ট ফোর্স করতে হলে বাংলাদেশকে যে ইতিবাচক মানসিকতায় খেলতে হতো, সেইটা কি আমরা আসলে করতে পেরেছি? সেটা আমরা পারিনি। বৃষ্টির কারণে মাঝখানে 2.5 ঘন্টা খেলা বন্ধ ছিল, কত 25-26 ওভার খেলা আসলে নষ্ট হয়েছে। ওই 25-26 ওভার খেলাটা হলে ম্যাচের রেজাল্ট হলেও হতে পারতো, এটা আপনাদের মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের মানসিকতাটা আসলে খুবই প্রশ্নবিদ্ধ। কেন আমি বলি, আমরা প্রথম ইনিংসে 10 রানের লিড ছিল, এই সেকেন্ড ইনিংসেও 177 3 উইকেটে খেলা শুরু করেছিলাম, লাস্ট ডের খেলা, অর্থাৎ 187 রানে আমরা এগিয়েছিলাম। এইখান থেকে বৃষ্টিতে যখন খেলা বন্ধ হলো, তার আগে 19 ওভার খেলা হয়েছে, সেই 19 ওভারে বাংলাদেশ মাত্র 60 রান আমরা তুলেছি, ওভার প্রতি আমরা মাত্র 3 রান করে তুলেছি। সো রেজাল্টটাকে আমরা কোথায় ফোর্স করতে যাচ্ছি, কোথায় আমাদের সেই ইতিবাচক মানসিকতা এইখানটাতে ছিল? নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম দুইজনই যে ব্যাটিংটা করেছেন, সেই ব্যাটিংটা করেছেনই যেন ড্রর জন্য। বৃষ্টি না হলেও যেন খেলাটা ড্র হয়ে যায়, ওই রকমভাবে টুকটুক টুকটুক করেই তারা আসলে ব্যাটিং করে গিয়েছেন। দৃষ্টিকটু লেগেছে ভীষণ রকম দুইজনেরই ব্যাটিং অ্যাপ্রোচ, এবং সেইটা পুরোপুরি আরো পূর্ণতা পায় যখন ওই যে বৃষ্টিটা আসি করছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে, সেই সময় মুশফিক তার একটা ব্যক্তিগত মাইল ফলকের সামনে দাঁড়িয়ে, ভাই সেই মাইল ফলকটাও কি একটা 50 সেঞ্চুরিও না, সেইখানটা করার জন্য তাড়াহুড়ো করে 1 রান নিতে গিয়ে যখন ডিরেক্ট হিটে তিনি মিডন থেকে ডিরেক্ট হিট হলো, তিনি রান আউট হয়ে গেলেন। 102 বলে 49 রান তিনি করেছেন, অর্থাৎ তিনি তার ওই যে স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে বিলো 50। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তাকেও এই দায় থেকে মুক্ত দেওয়া যায় না। অবভিয়াসলি ফাইনালে গিয়ে তিনি সেঞ্চুরি করেছেন, অবভিয়াসলি সেঞ্চুরির পরের 7 বলে তিনি 3টা ছক্কা মেরেছেন, তাতে করে এই পুরো তার ব্যাটিং অ্যাপ্রোচটা আরো বেশি দৃষ্টিকটু হয়ে উঠেছে। 2 ইনিংসেই তিনি সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিনি তো আগেই সেটা করেছেন, এখন প্রথম ক্রিকেটার হিসেবে একাধিক টেস্টে তিনি সেটা করলেন। মমিনুল হক 2018 সালে করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি। 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত সেটা করছেন, শান্ত সেটা আবার রিপিট করলেন। পুরো ওয়ার্ল্ডের 14 নম্বর ক্রিকেটার হিসেবে এই যে 2 বা তার চেয়ে বেশি টেস্টে সেঞ্চুরির রেকর্ডটা শান্তর হয়ে গেল। কিন্তু যেই অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন, সেই দায়টা থেকে কি মুক্তি তিনি নিতে পারেন? হ্যাঁ, বৃষ্টির কারণে যখন এত দীর্ঘ সময় খেলা বন্ধ ছিল, তারপরে গিয়েও কিন্তু ডিক্লেয়ার করেননি, তারপরে গিয়েও কিন্তু ওই যে পার্সোনাল যে গ্লোরি, তার যে সেঞ্চুরিটা, সেইটাকেই আসলে সামনে রেখেছেন, এবং সেঞ্চুরি পর্যন্ত কিন্তু তিনি সেই টুকটুক করেই ব্যাটিং করে গিয়েছেন। ফাইনালি গিয়ে 190 বলে সেঞ্চুরি করেছেন। সেখানে অবশ্য 2টা লাইভ ছিল, একটা 66 রানের সময় তিনি রিভার্স করতে গিয়ে একটা চান্স দিয়েছিলেন, সেই চান্সটা শ্রীলঙ্কানরা গ্র্যাব করতে পারেননি। 90 রানের সময় তিনি আরো একটা চান্স দিয়েছিলেন, সেইটাও আসলে লঙ্কানরা গ্র্যাব করতে পারেনি। ফাইনালি গিয়ে তিনি সেঞ্চুরিতে পৌঁছান, এবং আমি যেটা বললাম, সেঞ্চুরিতে পৌঁছানোর পরের 7 বলের মধ্যে 3টা ছক্কা যে তিনি মেরেছেন, সেইটা আসলে তার আগের ওই দৃষ্টিকটু ব্যাটিংটাকে, কদর্য ব্যাটিংটাকে আরো বেশি করে ফুটিয়ে তুলছে, যে কেন এই অ্যাপ্রোচটা বাংলাদেশ আগে দেখাতে পারেনি। বৃষ্টির পরে যখন খেলা শুরু হয়, বাংলাদেশ ডিক্লেয়ারও করেনি, নিজেরা ব্যাটিং আরো করার জন্য, যে শান্তর সেঞ্চুরির জন্যই প্রবাবলি তারা ওয়েট করেছে, এবং ওই সময় যে 11 ওভার আমরা ব্যাটিং করেছি, সেই 11 ওভারেও আমরা 48 রান তুলেছি। ভাই ওই সময় তো ঠিক আছে, শান্ত 89 রান ছিলেন, তার 11 রান লাগে সেঞ্চুরির জন্য, টিম ওই
সেঞ্চুরির হিসাবটাকে মাথায় রাখলেও আমি বলতে পারি যে ঠিক আছে আমরা 5 ওভার 2-3 ওভার 4 ওভার এরকম একটা টার্গেট দিত। 11 ওভার আমরা ব্যাটিং করেছি। আমরা এই সময় অবশ্য লিটনের উইকেট হারিয়েছি, জাকের আলীর উইকেট হারিয়েছি। ফাইনালে গিয়ে আমরা 6 উইকেটে 285 রানে হচ্ছে গিয়ে ইনিংস ডিক্লেয়ার করেছি। শ্রীলঙ্কার সামনে টার্গেটটা হচ্ছে গিয়ে দাঁড়ায় 296 রান, হাতে মাত্র 37 ওভার। 37 ওভারে শ্রীলঙ্কা 296 রানের টার্গেটে ব্যাটিং করবে না। গলের উইকেট যতই ভালো হোক না কেন, এই যে আস্কিং রেট এটার সঙ্গে পাল্লা দেওয়ার মতো এটা তারা করবে না। এটা আসলে স্রেফ বোকামি। সো বাংলাদেশ আসলে শ্রীলঙ্কাকে কোনো চান্সই দেয়নি। বাংলাদেশ আসলে নিজেদেরকেও কোনো চান্স দেয়নি। নিজেদেরকে চান্স দেয়নি আমি কেন বলছি, কারণ আমাদের শ্রীলঙ্কাকে যদি আবার অল আউট করতে হয় তাহলে আরো বেশি ওভারের আসলে প্রয়োজন ছিল। সেইটা যে একেবারে অসম্ভব ছিল তা কিন্তু নয়। আমরা কিন্তু শ্রীলঙ্কার 4-4টা উইকেট তুলে নিতে পেরেছিলাম। ইনফ্যাক্ট সেটা 5 নম্বর উইকেটও হয়ে যেতে পারতো। তাইজুল শুরুতেই হচ্ছে যে উদারাকে তিনি স্টাম্পিং করলেন, বেরিয়ে এসে তাকে খেলতে গিয়েছিলেন। নাইম হাসান বল হাতে নিয়ে প্রথম ইনিংসের ওই যে মানে ড্যাডি সেঞ্চুরি, বিগ সেঞ্চুরি করেছিলেন, যিনি প্রথম নিশাঙ্কা, তিনি হচ্ছে গিয়ে এই মিড উইকেটে ক্যাচ দিয়ে তিনিও আউট হয়ে গেলেন। আর যখন তাইজুল তিনি তার ওই যে ম্যাজিকটা দেখালেন, অ্যাঞ্জেলো ম্যাথিউস তার ক্যারিয়ারের লাস্ট টেস্ট ইনিংসটাতে যখন তার ব্যাটের কানায় লেগে প্যাডে লেগে ওইটা সিলি পয়েন্টের দুর্দান্ত একটা ক্যাচ ধরলেন মমিনুল হক, এবং হচ্ছে গিয়ে আরো একটা উইকেট পরপরই তিনি আসলে পেয়ে গেলেন। এই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ ম্যাচে একটা ওপেনিং করলেও করতে পারতো যদি আর কি আমাদের হাতে উইকেট থাকতো। আমাদের হাতে তো আর উইকেট নাই। এখন কামিন্দো মেন্ডিসের যেই ক্যাচটা মুশফিক ছেড়েছেন সেই ক্যাচটা যদি ধরতে পারতেন, ড্রাইভিং ক্যাচ, লাফিয়ে ওঠা মানে ঝাঁপিয়ে পড়া সাইডে একটা গোলকিপারের মতো তিনি চেষ্টা করেছেন, যদিও তার বডি পজিশনিং, হাতের পজিশন কোনো কিছু আসলে ঠিক ছিল না। ক্যাচটা তিনি ধরতে পারেননি এবং সেই জায়গাটাতে ধরতে পারলেও 67 রানে 5 উইকেট পড়তো। আমার মনে হয় না আসলে জয়ের জন্য যথেষ্ট সুযোগ বা সময় আমাদের আসলে ছিল। আমরাই আসলে সেই সুযোগটা নিজেদেরকে দেইনি। তাহলে এই যে পঞ্চম দিনের সবকিছু ছাপিয়ে টেস্টটা ড্র হলো, হ্যাঁ ঠিক আছে আমরা একটা খারাপ সময়ের ভিতর দিয়ে ছিলাম, সেখানে শ্রীলঙ্কাতে টেস্ট ড্র করা খারাপ না, মন্দ না, আপনি এইভাবে বলতে পারেন। আমাদের অনেকগুলো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আছে সেটাও বলতে পারেন, কিন্তু আমরা পঞ্চম দিনে যে রেজাল্ট ফোর্স করার চেষ্টাটাই করলাম না। বৃষ্টি ছাপে আমার কাছে সেইটাই মোমেন্ট অফ দ্য ডে মনে হয়, যে আমাদের নেতিবাচক ব্যাটিং, স্পেশালি বৃষ্টি নামার আগের ওই যে 19 ওভার ব্যাটিং করে আমাদের দুই সেট ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম, তারা যে মাত্র 3 রান রেটে ব্যাটিং করেছেন, 19 ওভারে যে তারা মাত্র 60 রান নিয়েছেন, ফলে বৃষ্টি না নামলেও এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ ড্রই করতো। বাংলাদেশ ড্রয়ের জন্যই খেলেছে। বাংলাদেশ জয়ের মতো চান্স আমরা নিজেরাই নিজেদেরকে দেইনি। সেইটাই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে মনে হয়। একমত হবেন আপনি নিশ্চয়ই।